হ্যালো এইচএসসি 2026 সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই জানো আমাদের পাঠশালা প্ল্যাটফর্ম থেকে আমরা রেগুলার তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস দিচ্ছি, প্রশ্ন সলভিং ক্লাস, যেটা শুধুমাত্র প্রযোজ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসলাম 22-23 সেশনের কত হ্যাঁ 22-23 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি থেকে যে 15টি কোশ্চিন এসেছে সেগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং প্রয়োজনীয় যতগুলো জিনিস টুকিটাকি আমরা সবগুলো আজকে ক্লিয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। ওকে, আমাদের 22-23 সেশনে যে প্রথম কোশ্চিনটি এসেছে বায়োলজি থেকে সেটি হচ্ছে হাইডার বহিতকে কোষ নয় কোনটি। প্রশ্নটি কি ভাইয়া? সবাই একটু ভালো করে দেখো যে হাইডার বহিতকের কোষ নয় কোনটি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বহিতক এইটা আসলে কি বোঝাইছে এখানে, এটা একটু আগে আমরা বুঝে আসি। ওকে, দেখো বহিতক বলতে দেখো হাইডার হাইডার বহিতক, ধরো এই যে হাইডার, এটা যদি একটা হাইডা হয়, ধরো এগুলো হচ্ছে ওর কোষিকা, ক্লিয়ার? এই হাইডার যে প্রাচীরটা আছে, প্রাচীরের তুমি যদি এটা চিন্তা করো তাহলে এটা হচ্ছে বহিতক আর ভিতরেরটা হচ্ছে অন্ততক। কি বললাম ভাইয়া? বাহিরেরটা, বাহিরের ত্বকটা হচ্ছে বহিতক, ভিতরের ত্বকটা হচ্ছে অন্ততক। তো বলছে এখানে কি প্রশ্ন, দেখো প্রশ্ন বলছে এখানে যে বহিতকের সরি, ওকে, আমি একটু শেপটার কালার চেঞ্জ করে নেই। ওকে, দেখো বহিতকের কি বলছে ভাইয়া, বহিতকের কোষ নয় কোনটি, তাই না? বহিতকের তার মানে এই যে বাহিরের দিকের যে ত্বকটা আছে, মানে এই ত্বকটার কোষ নয় কোনটি, এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এইটার কোষ নয়, তোমরা জানো সবাই আমার স্টাইল হচ্ছে আগে আমি উত্তরটা যেটা আছে সেটা নিব এবং পাশাপাশি সেখান থেকে আমি প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অপশনের সলভ দেবো। দেখো এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হচ্ছে ক্ষণপদীয় কোষ। কি ভাইয়া? ক্ষণপদীয় কোষ। এখন আসো যে ক্ষণপদীয় কোষ কেন, বাকিগুলো নয় কেন? তোমরা সবাই জানো হাইড্রার বহিতকে মোট 60টি কোষ থাকে এবং অন্ততকে মোট 5টি কোষ থাকে। কি কি থাকে না ভাইয়া? থাকে না হচ্ছে ধরো তোমাদের পাড়ায় অনেকে থাকে না জনি ভাই, ধরো একটা ছেলের নাম হচ্ছে জনি ভাই। কি ভাইয়া? জনি ভাই। জনি ভাই, ক্লিয়ার? তাহলে এখান থেকে মনে রাখবা, দেখো জনি ভাই থাকে না, জনি ভাই থাকে না, কোথায় থাকে না? দেখো জনি ভাই থাকে না, কোথায় থাকে না ভাইয়া? থাকে না হচ্ছে, থাকে না হচ্ছে, দেখো এই যে জতে হচ্ছে জনন কোষ, জনন কোষ, জনন কোষ, কোষ, এবং নতে হচ্ছে নিডোসাইট, নতে হচ্ছে নিডোসাইট। কি কি থাকে না ভাইয়া? জনন কোষ আর নিডোসাইট। কোথায় থাকে না? এটা হচ্ছে ভিতরের, এটা হচ্ছে অন্ততকে। ভালো করে সবাই একটু বুঝো যে অন্ততকে, বা এটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলতে পারি। গ্যাস্ট্রো, গ্যাস্ট্রোডার্মিস, ক্লিয়ার? তাহলে দেখো গ্যাস্ট্রোডার্মিসে জনিভাই থাকে না, মানে কি জনন কোষ এবং নিডোসাইট এই দুটো থাকে না। বাট একটা জিনিস দেখো, এই ক্ষণপদীয় কোষের, এই ক্ষণপদীয় কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। কি ভাইয়া? পুষ্টিকোষ। ক্ষণপদীয় কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। এই ক্ষণপদীয় কোষে বা পুষ্টিকোষ এইটা হচ্ছে হাইড্রার বহিতকে থাকে না, ক্লিয়ার? ওইখানে ওইটা এপিডার্মিস, এপিডার্মিস কোষ নামে পরিচিত। ওকে, তারপরে আসো এখন যে সরি, পেশি আবরণী কোষ নামে পরিচিত, আর ত্বকটার নাম হচ্ছে এপিডার্মিস। ওকে, এখানে দেখো তাহলে সংবেদী কোষ, এটাও রাইট অ্যান্সার ভাইয়া। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, পেশি আবরণী কোষ এবং নিউরোসাইট, এটা তো তোমাদের ব্যাখ্যা দিয়ে দিলাম। দেখো এই দুইটা কোষ, এই যে পেশি আবরণী কোষ, এইটাই এই পুষ্টি কোষের, যখন এই কোষটারে আরেকটা নাম হচ্ছে আমাদের এপিডার্মিসের ক্ষেত্রে পেশি আবরণী কোষ। কি বলো ভাইয়া? পেশি আবরণী কোষ। আর সংবেদী কোষ এটা হচ্ছে আমাদের কিসের, একটু আগে বললাম আমাদের এপিডার্মিসের, এবং এইটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসের কোষ। ওকে, তারপরে আসো যে নিউরোসাইট, নিউরোসাইট ভাইয়া শুধুমাত্র এপিডার্মিসের কোষ, গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু নিউরোসাইট থাকে না, ক্লিয়ার? তাহলে আমরা পাইলাম এখানে কি বলো দেখি, ক্ষণপদীয় কোষ। ফাইন, আমরা এটা বুঝে পাইছি। চলো আমাদের পরের কোশ্চেনে যাই। দেখো ঘাসফড়িং এর রেশন অঙ্গের নাম কি? 2 নম্বর কোশ্চেন বলছে কি ভাইয়া, ঘাসফড়িং এর রেশন অঙ্গের নাম কি? তোমাদের এই 2 অধ্যায় যেটা আছে প্রাণী পরিচিতি, সেখানে তো আছেই, পাশাপাশি আমাদের প্রথম অধ্যায় যেটা আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, সেখানের মধ্যে তোমরা দেখবা যে মোট পর্ব হচ্ছে 33টা, তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা। এই মেজর পর্ব 9টার মধ্যে যেগুলো তোমরা এই রেশন অঙ্গ বা চলন অঙ্গ পাবা, খুব ভালো করে মনে রাখতে হবে। ঢাবি এই টাইপ কোশ্চেন করতে প্রচুর প্রচুর করে আর কি। হ্যাঁ, তাহলে কি বললাম বল দেখি, যে মেজর যে 9টা পর্ব আছে, সরি, মেজর যে 9টা পর্ব আছে, কি বললাম ভাইয়া? 9টি পর্ব আছে মেজর। মেজর, এই মেজর পর্বগুলোর মধ্যে আমাদের স্পেশালি কি কি মনে রাখতে হবে ভাইয়া? স্পেশালি মনে রাখতে হবে একটা হচ্ছে চলন অঙ্গ, চলন অঙ্গ, একটা হচ্ছে রেশন অঙ্গ, রেশন অঙ্গ, এবং স্পেশাল কিছু ক্যারেক্টার দেখবা, স্পেশাল কিছু ক্যারেক্টার দেখবে, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই 3টা জিনিস আমাদের এই 9টা পর্ব থেকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখন আসো যে এইখানে রাইট অ্যান্সার কি ছিল? তোমরা সবাই জানো যে এইখানে রাইট অ্যান্সার হচ্ছে মালপিজিয়ান নালিকা। কি বলো দেখি ভাইয়া? মালপিজিয়ান নালিকা। প্রশ্ন হচ্ছে যে ভাই ঘাসফড়িং এর রেশনাঙ্গের নাম তাহলে মালপিজিয়ান নালিকা, বাকিগুলো নয় কেন? দেখো নেফ্রিডিয়া, তোমরা সবাই জানো
নেফ্রিডিয়া কি ভাইয়া অ্যানিলিড পর্ব, অ্যানিলিডা, অ্যানেলিডা, সরি অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম হচ্ছে ওকে, অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম হচ্ছে কি বলো তাহলে ভাইয়া নেফ্রিডিয়া। অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম হচ্ছে সরি হ্যাঁ অ্যানিলিডা পর্বের রেসনঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, অ্যানেলিডা। ওকে, তারপরে আসো শিখা কোষ। ভাই শিখা কোষ কার? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, ক্লিয়ার? তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের কি রেসনঙ্গের নাম হচ্ছে আমাদের শিখা কোষ। দেখো এই যে মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি এইটা হচ্ছে আমাদের মানুষের, এটা হচ্ছে মানুষের, ক্লিয়ার? মানুষের কেমনে মনে রাখবো? দেখো এই দুইটা জিনিসে কনফিউশন হইতে পারে যে মালপিজিয়ান নালী কোনটা, মালপিজিয়ান বডি কোনটা। দেখো তোমরা সবসময় আমি তোমাদের একটা ছন্দ দিছিলাম, তোমরা কখনো দেখছো ঘাসফড়িংকে জিমে গিয়েছো জিম করতে, বডি বানায় কে? মানুষ বডি বানায়। সো মনে রাখবা তাহলে মালপিজিয়ান বডি হচ্ছে মানুষের, আর মালপিজিয়ান নালিকা হচ্ছে আমাদের ঘাসফড়িং এর। ওকে, আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো। চলো আমরা তাহলে পরের কোশ্চিনে আগাই। দেখো পরের কোশ্চিন কি বলছে এখানে ভাইয়া, যে ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা কোনটি? এই কোশ্চিনটা স্লাইডে আসেনি, আমি পরবর্তীতে এটা কোশ্চিন অ্যাড করে নিছি। তো এই কারণে এখানে হাতে লেখা দেখতে পারতেছো তোমরা সবাই। দেখো কি বলছে, যে ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা কোনটি। আমি তোমাদের 24-25 সেশনে কিন্তু এই কোশ্চিনটা আসছে, সেখানে আমি সলভ করে দেখাইছিলাম এবং এটার ইন ডিটেলস ওইখানে আছে। তোমরা যারা নতুন আজকে এই ক্লাসটি দেখতেছো, তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবা, তাহলে ওখানে ইন ডিটেলস পেয়ে যাবা। দেখো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। প্রথমে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন, এটা তো আমরা আগেই জানি আর কি, আগের ক্লাসেই আমরা জানি। তাহলে এখান থেকে রাইট উত্তর কি ভাইয়া? দেখো আর ইউবিপি, কি বলো দেখি? আর ইউবিপি। এখন কথা হচ্ছে তারপরে একটু বলে দেই। দেখো এই যে পিজিএ এর সামনে একটা 3 আছে, 3 পিজিএ মানে হচ্ছে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা হচ্ছে এই ক্যালভিন চক্র। দেখো এই ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান, কি বলো ভাইয়া? প্রথম স্থায়ী স্থায়ী উপাদান, ক্লিয়ার? তাহলে দেখো 3 পিজিএ এটা হচ্ছে প্রথম অস্থায়ী স্থায়ী উপাদান। এখন আসো তারপরে যে এই যে পেপ, যেটা ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এইটা হচ্ছে সি4 উদ্ভিদের, কি বললাম? সি4 উদ্ভিদের। আর এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইটা হচ্ছে সি4 উদ্ভিদের প্রথম স্থায়ী উপাদান, প্রথম প্রথম স্থায়ী উপাদান, ক্লিয়ার? তাহলে একটা হলো সি4 উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহিতা, যেটার নাম হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এবং একটা হচ্ছে ও এ বলতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে সি4 উদ্ভিদের প্রথম স্থায়ী উপাদান। তাহলে এই কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। চলো আমরা তাহলে পরে আসি কি আছে। ওকে, দেখো তোমরা যারা এইচএসসি 2026, তোমরা যারা ঢাবি প্রিপারেশন নিচ্ছ, হয়তো অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে গেছো, বা এখনো যারা ভর্তি হনি দেখতেছো কোথায় ভর্তি হবা বা কোথায় ভর্তি হবে না। তোমাদের জন্য আমাদের যে কোর্সটি তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে ভাইয়া বলো ডিইউ থেকে শুরু করে একদম জিএসটি, একদম জিএসটির শেষ পর্যন্ত। তার মানে যতদিন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন টেস্ট চলবে ততদিন পর্যন্ত আমরা তোমাদের ফুল সাপোর্ট দিয়ে যাবো, ততদিন পর্যন্ত আমরা তোমাদের ফুল সাপোর্ট দিয়ে দেবো। আমাদের এই কোর্সে কি কি পাবা ভাইয়া? একদম যে জিনিসটা মাস্ট বি লাগবে, যে জিনিসটা লাগবে না এই জিনিসটা শেখাবো। কিভাবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করা যায় সেটা শেখাবো। অনেক অনেক বেশি এক্সাম এবং অনেক অনেক বেশি স্ট্র্যাটেজি এখানে মেনটেন করা হবে। এই কোর্সটার অফার মূল্য একদম রেগুলার প্রাইস যদি বলো তাহলে ভাইয়া 5,000 টাকা ছিল, বর্তমান অফারে 2,000 টাকা চলতেছে। তোমরা যারা এই কোর্সটা এনরোল করতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01720828052। ওকে, চলো আমাদের পরবর্তীতে হলে কোশ্চিনে চলে আসি এখন। ওকে, দেখো কি বলছে, যে 4 নম্বর কোশ্চিনে আসো। 4 নম্বর কোশ্চিন বলছে ভাইয়া রুই মাছের, কি বলছে? রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? দেখো এখানে খুব ভালো একটা কোশ্চিন নিচে। দেখো আমি একটু যদি ব্যাখ্যা করে দিয়ে আসি। দেখো সাইনাস ভেনোসাস, এটা রুই মাছের হৃৎপিণ্ডে পাওয়া যায় ভাইয়া। সাইনাস ভেনোসাস হচ্ছে এইটার একটা উপপ্রকোষ্ঠ। কার উপপ্রকোষ্ঠ? এই রুই মাছের হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ, 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 ক্লিয়ার? তারপরে আসো অলিন্দ। তোমরা জানো যে এই রুই মাছের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের মধ্যে অলিন্দটাই হচ্ছে মেইন। এখন আসো বালবাস আর্টারিওসাস, এইটাও ভাইয়া এটা হচ্ছে আমাদের রুই মাছের মধ্যে পাওয়া যায়। বাট এই যে কোনাস আর্টারিওসাস, এই কোনাস আর্টারিওসাস আমাদের রুই মাছের হৃৎপিণ্ডে পাওয়া যায় না। তাহলে এখানে রাইট উত্তর কি ছিল ভাইয়া বলো? কোনাস আর্টারিওসাস। তাহলে ভাইয়া এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় কোথায়? তোমরা সবাই জানো যে সরীসৃপ বা উভচর, আমি বললাম উভচর, উভচর উভচর যেসব প্রাণী আছে এদের মধ্যে হচ্ছে হাঙ্গর। তাহলে উভচর যেসব প্রাণী আছে এদের এদের যে আমাদের হৃৎপিণ্ড আছে সেখানে আমরা এই কোনাস আর্টারিওসাসটা পাবো। তাহলে আমরা কোথায় পাবো? উভচর, যেমন হচ্ছে হাঙ্গর, এদের মধ্যে আমরা কি পাবো ভাইয়া বলো? কোনাস আর্টারিওসাসটা পাবো। ওকে ফাইন। তারপরে আসো তারপরে কোশ্চেন কি বলছে, যে একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? প্রশ্ন আছে এখন ভাইয়া। দেখো বাম ফুসফুস যদি আমি একটু আঁকাই নিই, দেখো তোমাদের একটু বোঝা দিচ্ছি।
ফাইন। দেখো এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাস এসে আমাদের ভাগ হয়ে গেল, এই পাশে একটা হইলো আমাদের ব্রঙ্কিওল, এই পাশে একটা ব্রঙ্কিওল, এখানে আমাদের একটা ফুসফুস, এবং এইখানে আছে আমাদের আরেকটা ফুসফুস। ক্লিয়ার? দেখো দুইটা ফুসফুস আমি আঁকাই নিছি। ক্লিয়ার? এখন আসো, যদি আমি আমি বলছি দেখো, এই পাশে আমি যদি দাঁড়াই, এই পাশে আমি যদি দাঁড়াই, তাহলে তোমার ডান পাশে এই পাশে দেখতে পারতেছো, বাম পাশে এই পাশে দেখতেছো, তাই তো? তাহলে দেখো, যদি এইখানে আমি লিখি হাতে লেখার ক্ষেত্রে, ডান যেটা এই পাশে হবে বাম পাশ, এই পাশে হবে বাম পাশ, এই পাশে হবে ডান পাশ। যদিও এইটা একটু উল্টা হয়ে গেছে, এইটা হচ্ছে একটু বড় করে হবে, এইটা একটু বড় হবে, হ্যাঁ, আর এইটা একটু ছোট হবে, একটু ছোট হবে। ফাইন, আমি একটু ক্লিয়ার করে নেই। ওকে, দেখো, তাহলে এখন আসো, তাহলে আমাদের একটা ডান ফুসফুস পাইছি, একটা বাম ফুসফুস পাইছি, এই তো। দেখো ডান ফুসফুসে লোবের সংখ্যা কি বললাম ভাইয়া? ডান ফুসফুসে লোবের সংখ্যা হচ্ছে 3টি। কয়টি ভাইয়া? ডান ফুসফুসে লোবের সংখ্যা দেখো, এই যে 1 নম্বর লোব, 2 নম্বর লোব, 3 নম্বর লোব, লোবের সংখ্যা কয়টি ভাইয়া? 3টি। এবং বাম ফুসফুসে লোবের সংখ্যা হচ্ছে 2টি। বাম ফুসফুসে লোবের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে কি বললাম? দেখো, আমাদের কোশ্চেন আসছে লোবিউল। আমরা বললাম যে ডান ফুসফুসে লোবের সংখ্যা, লোবের থেকে যে ক্ষুদ্র জিনিসটা, সেটাকেই বলা হচ্ছে লবি উল। লবি উল। ওকে, তাহলে দেখো, ডান ফুসফুসে যে লোবের সংখ্যা, সেখানে 3টি, বাম ফুসফুসে 2টি। মনে রাখবা, এই ডান ফুসফুস যেটা আছে, ডান ফুসফুসে লবি উলের সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমি পাইলাম, এখানে লিখে দিচ্ছি, দেখো, এটা হচ্ছে লোব। লোব, ডান ফুসফুসে লোব হচ্ছে 3টি, বাম ফুসফুসে লোব হচ্ছে 2টি। ডান ফুসফুসে লবিউল, 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 লবিউলের সংখ্যা হচ্ছে আমাদের কয়টি বলো দেখি ভাইয়া? 10টি। বাম ফুসফুসে লবিউলের সংখ্যা, লবিউলের সংখ্যা লবিউলের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এখানে রাইট অ্যান্সার কত ছিল বলো দেখি ভাইয়া? 8। রাইট অ্যান্সার কত ছিল? 8। ওকে, দেখো, এটা হচ্ছে আমাদের তাহলে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি যে লবিউলের সংখ্যা হচ্ছে আমাদের 8টি। তোমরা আরো যদি একটু বড় দেখবে যে এই লবিউলকে বইয়ের মধ্যে সেগমেন্টের কথা বলা আছে, সেগমেন্টের কথা বলা আছে। তাহলে আমরা পাইছি। এখন চলো পরের কোশ্চেনে আসি। দেখো, পরের কোশ্চেন কি বলছে? কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? খুবই ইজি কোশ্চেন যদিও, তারপরে মনে রাখবা, এই পরিপাক অধ্যায় থেকে এই পরিপাক রিলেটেড কোশ্চেন না আসলে দেখা যাচ্ছে অধিকাংশ ইউনিভার্সিটিতে এই পরিপাক রিলেটেড কোশ্চেন একটা পাবা তোমরা, যে কোনটা কি পরিপাক করতেছে। তাহলে আমরা দেখি একটু। দেখো, প্রথমে আসি যে এই যে পেপসিন যেটা আছে ভাইয়া, মনে রাখবা কেমনে? দেখো, পতে পেপসিন, পতে পাকস্থলী, পতে পেপসিন, পতে পাকস্থলী। যদি তোমরা এই জিনিসগুলো, এনজাইমগুলো মনে রাখতে না পারো, তাহলে আমাদের প্লে লিস্টে ঢুকবা। প্লে লিস্টে ঢোকার পর আমার আমার যে ক্লাসগুলো আছে একটু সার্চ করে যাবা। পরিপাক এবং শোষণ অধ্যায়ের যে পূর্ণাঙ্গ ক্লাসটা আছে, দরকার পড়লে কেটে ওই অংশতে যাবা, যে অংশটাতে আমি পরিপাকটা পড়িয়েছি এবং এনজাইমগুলো কিভাবে মনে রাখা যায় সেটা শিখিয়েছি। একবার যদি তুমি ক্লাসটা করো, তাহলে ইনশাআল্লাহ কোনোদিনও আর এই পরিপাকের এনজাইমে আটকায় যাবে না। ওকে, তাহলে দেখো যে পেপসিন কই থেকে আসতেছে ভাইয়া? পাকস্থলী থেকে। পাকস্থলী থেকে। এখন আসো, পাকস্থলী কেমনে? পাকস্থলী দেখো, পতে পেপসিন, পতে পাকস্থলী, পতে পেপসিন, পতে প্রোটিন, পতে প্রোটিন, প্রোটিন। প্রোটিন মানে কি ভাইয়া? আমিষ। প্রোটিন মানে কি ভাইয়া? আমিষ। তাহলে আমরা দেখলাম যে পাকস্থলীতে মূলত আমিষ জাতীয় খাবারের পরিপাক হয়, তোমরা সবাই জানো। আংশিক পরিপাক হচ্ছে আমাদের পাকস্থলীতে আমিষ জাতীয়। তার মানে এইটা হচ্ছে পেপসিন হচ্ছে আমাদের পাকস্থলীতে রিলিজ হচ্ছে এবং প্রোটিন জাতীয় খাবারের পরিপাক করতেছে। তাহলে এইটা হচ্ছে না, এটা আগে ক্রস। তারপরে এসো মল্টেজ। তোমরা জানো সবাই যে মুখ বিবরে যে আমাদের লালা গ্রন্থি আছে, সেই লালা গ্রন্থির মধ্যে থেকে লালারস স্খলন হয়, এবং এই লালারসের মধ্যে আমাদের কি থাকে বলো ভাইয়া? 2টা এনজাইম থাকে। কয়টা এনজাইম থাকে? 2টা এনজাইম থাকে। এই 2টা এনজাইমের মধ্যে একটা হচ্ছে টায়ালিন, টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেজ। কি বলো ভাইয়া? টায়ালিন আর মল্টেজ। তোমরা ছোটবেলায় সবাই টম এন্ড জেরি দেখছো না? এটাকে আমরা টম দিয়ে মনে রাখি। কি দিয়ে মনে রাখি ভাইয়া? টম দিয়ে। তাহলে দেখো, টায়ালিন এবং মল্টেজ আমাদের মুখ বিবরে শর্করা পরিপাককারী এনজাইম। এবং এই মল্টেজ দেখো, এই যে মল্টেজ তাহলে কি কি বিশ্লেষী এনজাইম ভাইয়া? শর্করা। তাহলে এটা হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম, মল্টেজের উপর ক্রিয়া করে। তোমরা একটা জিনিস মনে রাখো, যে এজ কথাটা যদি পাও, তাহলে তুমি বুঝবা এটা একটা হচ্ছে এনজাইম, আর সমস্ত এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। তারপরে আসো, যে যদি ওজ কথাটা পাও, ওজ কি বললাম ভাইয়া? ওজ। ওজ কথাটা মানে হচ্ছে শর্করা। শর্করা। ক্লিয়ার? ওজ কথাটা মানে হচ্ছে শর্করা। দেখো, তাহলে এটাও আমাদের না, এটাও আমাদের না। তারপরে আসো অ্যামাইলেজ ভাইয়া। অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ হচ্ছে অগ্ন্যাশয় রস থেকে তোমরা পড়বা। এই অ্যামাইলেজটা হচ্ছে ভাইয়া আলটিমেট, তাহলে এইটা হচ্ছে আমাদের শর্করা পরিপাককারী এনজাইম। শর্করা পরিপাককারী এনজাইম। দেখো, অ্যামাইলেজ, তারপরে হচ্ছে আইসোমল্টেজ, মল্টেজ, তারপরে তারপরে হচ্ছে ল্যাকটেজ, সুক্রেজ, এরা সবই হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। ওকে, তাহলে এই তিনটার একটা না। তাহলে আমাদের রাইট উত্তর কি বলো দেখি ভাইয়া? রাইট উত্তর হচ্ছে আমাদের লাইপেজ। তাহলে লাইপেজ, লাইপেজ হচ্ছে আমাদের রাইট উত্তর। তাহলে এই লাইপেজ হচ্ছে আমাদের মূলত স্নেহ পরিপাককারী এনজাইম। স্নেহ পরিপাককারী এনজাইম হচ্ছে কি? লাইপেজ। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এই জায়গাটা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলছে, যে নিচের কোন
উদ্ভিদে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। এখন আসো, এইটাও তোমাদেরকে আমি পড়িয়ে দিছি, তোমাদের মনে পড়ে কিনা দেখো তো। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ যেদিন তোমাকে শিখিয়েছিলাম 24-25 সেশনে, ওই ক্লাসটা আছে, তোমরা দেখে নিও। যে ভাস্কুলার বান্ডলের যে আমি প্রকারভেদটা দেখাইছিলাম, সেখানে কেন্দ্রিক বলে একটা অপশন ছিল। কেন্দ্রিককে যদি তোমরা ভাগ করো তাহলে দুইটা জিনিস পাবা, একটা পাবা তোমরা হ্যাড্রোসেন্ট্রিক, একটা পাবা তোমরা লেপ্টোসেন্ট্রিক। কি কি বললাম ভাইয়া? একটা পাবা হ্যাড্রোসেন্ট্রিক, একটা পাবা লেপ্টোসেন্ট্রিক। দেখো তাহলে আমি লিখতেছি কেন্দ্রিক, আমি একটু আবারও বলতেছি, কেন্দ্রিককে ভাগ করলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা পাচ্ছি আমরা হ্যাড্রোসেন্ট্রিক, হ্যাড্রো হ্যাড্রোসেন্ট্রিক, আর একটা পাচ্ছি আমরা লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। ক্লিয়ার? এখন আসো, এই হ্যাড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক বলতে কি বোঝাচ্ছে? হ্যাড্রোসেন্ট্রিক দেখো, হ্যাড্রোসেন্ট্রিক বলতে এইখানে বোঝাচ্ছে এটার হচ্ছে জাইলেম, জাইলেম জাইলেম এর কেন্দ্রে অবস্থান করবে, কেন্দ্রে অবস্থান করবে। তাহলে কি ভাইয়া, ফ্লোয়েম কোথায় করবে? ফ্লোয়েম করবে বাহিরে। ফ্লোয়েম করবে কোথায় বলো দেখি? ফ্লোয়েম করবে তাহলে বাহিরে, ফ্লোয়েম বাহিরে, ফ্লোয়েম বাহিরে। ক্লিয়ার? তাহলে জাইলেম, জাইলেম কেন্দ্রে অবস্থান করবে এবং ফ্লোয়েম বাহিরে অবস্থান করবে। ঠিক এর উল্টাটা যদি বলি ভাইয়া, ঠিক এই দুইটার উল্টা উল্টা যে ঘটনাটা ঘটে সেইটাই হচ্ছে আমাদের লেপ্টোসেন্ট্রিক। তার মানে সেখানে কি হবে বলো? সেখানে ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করবে, জাইলেম বাহিরে অবস্থান করবে। এই কারণে এই হ্যাড্রোসেন্ট্রিকে যেহেতু যেহেতু বলো দেখি, হ্যাড্রোসেন্ট্রিকে যেহেতু এই জাইলেমটা কেন্দ্রে অবস্থান করা হচ্ছে করতেছে, এই কারণে এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। কি বলা হয় ভাইয়া? জাইলেম কেন্দ্রিক। এই কারণে এটার নাম হচ্ছে জাইলেম কেন্দ্রিক। এখানে যেহেতু ফ্লোয়েমটা কেন্দ্রে অবস্থান করতেছে, তাহলে এটার নাম কি হবে? ফ্লোয়েম কেন্দ্রিক। বলো দেখি, ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, তাহলে আমরা পাইলাম জাইলেম কেন্দ্রিক এন্ড ফ্লোয়েম কেন্দ্রিক। এই দুটার উদাহরণ খুবই জনপ্রিয়, খুবই পরীক্ষায় আসে। দেখো, জাইলেম কেন্দ্রিকের উদাহরণ তোমরা কিভাবে মনে রাখবা? জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে যে এসপিএল, এসপিএল, ধরো এসপিএল, কি কি বললাম? তিনটা জিনিস। এসপিএল, এসপিএল তে দেখো, ধরো তোমাদের যদি ইন্ডিয়াতে খেলা হয় তখন তোমরা বলো আইপিএল, যদি তোমাদের মনে করো যে বাংলাদেশে খেলা হয় তখন বলো বিপিএল। ধরো এস দিয়ে শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, তাহলে হচ্ছে কি এসপিএল, এসপিএল। তাহলে কেমন মনে রাখবা? দেখো, এস তে হচ্ছে সিলেজেনেলা, এই যে। তারপরে আসো, পি তে হচ্ছে টেরিস, পি তে হচ্ছে টেরিস, টেরিস। তারপরে এল তে হচ্ছে লাইপোকন্ড্রিয়াম, লাইপোকন্ড্রিয়াম। ক্লিয়ার? এল তে হচ্ছে কি বলো? লাইপোকন্ড্রিয়াম, লাইপোকন্ড্রিয়াম। তাহলে এই তিনটাই দেখো তো আমাদের আলটিমেট তাহলে কি হচ্ছে ভাইয়া? জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, কেন্দ্রিক। ক্লিয়ার? তাহলে বাকি থাকলো কোনটা বলো দেখি? তোমরা এখন সবাই উত্তর জানো। তাহলে এই যে ড্রাসিনা যে আছে, এটাই হচ্ছে আমাদের তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক। এর সাথে মনে রাখবা আরেকটা জিনিস আছে, ওয়াই ইউ ডবল সি এ, ইয়োকা। ক্লিয়ার? তাহলে ড্রাসিনা আর ইয়োকা এই দুটো হচ্ছে আমাদের লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, আর জাইলেম কেন্দ্রিক হচ্ছে আমাদের লাইপোকন্ড্রিয়াম, টেরিস এবং সিলেজেনেলা। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবা, এখান থেকে কোশ্চিন হরহামেশাই আসে। চলো আমরা তাহলে পরের কোশ্চিন আগে। পরের কোশ্চিন কি বলছে দেখো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য বা উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন? তোমরা যখন উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বা, উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে এই গিলান পাবা। দেখো, তার মধ্যে খুব ভালো করে বলবা, যেমন হচ্ছে যে প্রথমের দিকে রুবিস্কো এনজাইম একটা আছে, তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে অ্যাকোটিনোজ এনজাইম একটা আছে, ইনলেজ এনজাইম একটা আছে, ইনোলেজ। তো এই কয়েকটা বিশেষ কয়েকটা এনজাইম, এই এনজাইমগুলো মনে রাখতে হয়, কষ্ট করে একটু মনে রাখতে হয়। তাহলে এখানে দেখো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক, খুবই জনপ্রিয় কোশ্চিন। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক যখন তোমার তৈরি হবে, তখন এনজাইম যেটা লাগে সেটার নাম হচ্ছে অ্যাকোনাইটেজ, অ্যাকোনাইটেজ। কি বলো দেখি ভাইয়া? অ্যাকোনাইটেজ। তারপরে দেখো, এটা যে হেক্সোকাইনেজ, এটা হচ্ছে আমাদের তাহলে গ্লুকোজ তৈরিতে, গ্লুকোজ তৈরি হওয়ার সময় কাজে লাগবে। এই যে ইনোলেজ আমি একটু আগে বললাম, অ্যালডোলেজ, এটাও আমাদের কাজে লাগে। সো এখানে আমাদের মনে রাখতে হবে অ্যাকোটিনেজ, অ্যাকোটিনেজ। ফাইন, চলো নেক্সট। দেখো, পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখো, মুখস্থ টাইপ পড়া এগুলো, যেহেতু এক কথায় উত্তর লেখা যাচ্ছে, সো এটা মুখস্থ টাইপ পড়া। কি বলছে দেখো, পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? কোনটি প্রয়োজন মনে রাখবা। এই যে সালোক কথাটা যুক্ত যুক্ত থাকলে, ওইখানে যেমন ফটো আছে না, ফটো কথাটা যুক্ত থাকলে আমরা মনে রাখি মানে সূর্যের আলোর অবশ্যই উপস্থিতি দরকার আছে। এই পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? মনে রাখবা খুব ভালো করে যে এইটাতে প্রয়োজন হচ্ছে ম্যাঙ্গানিজ। কি বলো দেখি ভাইয়া? ম্যাঙ্গানিজ। কি বলো? ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এই যে Mn2+ বা Mn++, তাহলে ম্যাঙ্গানিজ, এটাতে প্রয়োজন হচ্ছে ম্যাঙ্গানিজ। তাছাড়া বোরন, জিঙ্ক এবং কপারের কি কি দরকার আছে তোমরা একটু দেখলেই পারবা। এখানে এখানে আহামরি অত কিছু মনে রাখার দরকার নেই, এই কোশ্চেনটাই মনে রাখো তাই হবে যে আমাদের পানির সালোক বিভাজনের জন্য কোনটি দরকার? ম্যাঙ্গানিজ। ওকে, ম্যাঙ্গানিজ। তারপরে আসো, যে কি বলছে, জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? তাই না? মুখস্থ পড়া। তোমরা ক্লাস 9-10-এ পড়াশোনা করে আসছো, তখন দেখবা যে 9-10-এর জীববিজ্ঞানে অনেকগুলা ছিল, তাই না? যেমন হচ্ছে ভ্রূণবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, ক্যান্সার, অনকোলজি, তারপরে হচ্ছে তোমার এই যে এখানে দেখো, এই যে
হারপেটোলজি এখানে দিয়ে দিয়েছে, দেখো হারপেটোলজি। এই হারপেটোলজিতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাপ নিয়ে, কি নিয়ে ভাইয়া? সাপ নিয়ে। তার মানে সাপ বা সরীসৃপ, সরীসৃপ কি বলে দেখি? সরীসৃপ, সরীসৃপ নিয়ে আলোচনা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সরীসৃপ নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায় বলে দেখি ভাইয়া? এই হারপেটোলজিতে। দেখো এই অনকোলজি মানে কি ভাইয়া? এখানে হচ্ছে টিউমার, 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 তারপরে হচ্ছে ক্যান্সার, এগুলো নিয়ে আলোচনা করা হবে। হারপেটোলজি তো বললাম। তারপরে দেখো এখানে আমাদের জিওলজি, জিওলজি মানে ভূতাত্ত্বিক যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো। তার এখানে দেখো অর্নিথোলজি, এটা হচ্ছে উভচর প্রাণীদের জন্য, উভচর, উভচর প্রাণীদের জন্য। এগুলো তোমার ইজি কোশ্চেন, এগুলো খুবই ইজি কোশ্চেন, এগুলো সবাই পাবে। ওকে, দেখো তারপরে দেখো যে কোন কৃমি চোখে আক্রান্ত, চোখকে আক্রান্ত করে। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন, কোন কৃমি চোখকে আক্রান্ত করে। একসাথে মনে রাখবা যে এইটা একদম ভোলা যাবে না, যে কয়েকটা কৃমি আছে, তার মধ্যে গোদরোগের কৃমি একটা, উচেরিয়া ব্যাংক্রফটি, উচেরিয়া ব্যাংক্রফটি। তার বলে আরেকটা দেখো এই যে চোখের কৃমি, এটাকে বলা হয় লোয়া লোয়া। কি বলা হয়? লোয়া লোয়া। তাহলে এটা রাইট উত্তর হচ্ছে ভাইয়া লোয়া লোয়া। কি বলো? সরি, এটা এটা রাইট উত্তর হচ্ছে বলো লোয়া লোয়া। কি বললাম? এটা রাইট উত্তর হচ্ছে লোয়া লোয়া। দেখো এই যে উচেরিয়া ব্যাংক্রফটি, এটা হচ্ছে গোদ রোগের কৃমি। বলো এটা কি? গোদ রোগের কৃমি। এটা ভালো করে মনে রাখিও, গোদ রোগের কৃমি, গোদ রোগের কৃমি। তারপরে দেখো অ্যাসকারিস লাম্বারোইডিস যেটা আছে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে ওটাকে, অ্যানিলিডা পর্বের একটা কৃমি। আর হচ্ছে এটা তো দরকার নাই, এই যে মোটামুটি লোয়া লোয়া আর উচেরিয়া ব্যাংক্রফটি, এই দুটো ভালো করে মনে রাখো তাইলে হবে। এটা কি? চোখের কৃমি, এটা হচ্ছে গোদ রোগের কৃমি। ক্লিয়ার? তারপরে আসো, তারপরে কি বলছে যে সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত। একদিন আমি সবগুলো লিখে দিয়েছিলাম যতদূর সম্ভব 23-24-এ, 23-24-এ আমি সবগুলো লিখে দিয়েছিলাম। তারপরেও যদি কারো মনে হয় যে জানা দরকার, তো ওই ক্লাসে গেলেই তোমরা দেখতে পারবা। একটু বলে দিচ্ছি, দেখো সমপ্রকটতার, সমপ্রকটতা কি ভাইয়া? সমপ্রকটতা হচ্ছে, সমপ্রকটতা হচ্ছে মেন্ডেল দুইটা সূত্র দেয়। একটাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র, একটাকে বলা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র। দেখো এই প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। এই যে প্রথম সূত্রের মধ্যে তিনটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে সমপ্রকটতা, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা হচ্ছে লিথাল জিন। তার মধ্যে পরীক্ষা আসছে কি বলো দেখি? সমপ্রকটতা। তার মানে এই সমপ্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। তারপরে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। লিথাল জিনের অনুপাত হচ্ছে 2:1। লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন। কি বললাম বলো? লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন। মারণ জিনের ক্ষেত্রে একটা মরে যাবে। সো এইটা হওয়ার কথা ছিল 3:1, হইছে কত? 1:2:1। হইছে কত? 1:2:1। হইছে কত? 2:1। তাহলে এগুলো হওয়ার কথা ছিল 3:1, বাট হইছে আর একটা জিনিস, তাই না? সো এটাই হচ্ছে ব্যতিক্রম। তার মানে মেন্ডেলের সূত্রে তিনটা ব্যতিক্রম, তিনটা ব্যতিক্রম খুব ভালোভাবে মনে রাখবা। আর এই যে এখানে যেটা আছে, এরও ব্যতিক্রম তিনটা। একটা হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিন। একটা হচ্ছে প্রোকোট্যাপিস্টেসিস, প্রোকোট্যাপিস্টেসিস। একটা হচ্ছে দ্বৈত, একটা হচ্ছে দ্বৈত। দেখো এই যে পরিপূরক জিন, এর অনুপাত হচ্ছে কত ভাইয়া? এর অনুপাত হচ্ছে 9:7। কি বললাম বলো দেখি? 9:7, 9 ওকে, সরি, 9:7। প্রোকোট্যাপিস্টেসিস, এটার অনুপাত কত ভাইয়া? 13:3, 13:3। এটাও আবার 9:7। তাহলে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আসে, এবং দেখবে যে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে তোমরা এই টাইপ একটা কোশ্চিন পাবা। জিনতত্ত্ব বিবর্তন 11 অধ্যায়, প্রাণীবিজ্ঞান বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। ওকে, তাহলে আমরা এখানে রাইট উত্তর কি নেবো বলো? রাইট উত্তর হচ্ছে, রাইট উত্তর হচ্ছে আমাদের এই যে 1:2:1। ক্লিয়ার? তাহলে এখানে রাইট উত্তর কি বলো? 1:2:1। আর এখানে যে অনুপাত গুলো লিখছি একটাও রাইট অনুপাত না, এই অনুপাত কোনোদিনও পাওয়া যায় না। তারপরে আসো, তারপরে কি বলছে? নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জরি দেখা যায় কোন উদ্ভিদে? দেখো নিয়ত কি বলছে? নিয়ত, নিয়ত বর্ধনশীল, বর্ধনশীল মঞ্জরি দণ্ডযুক্ত, সপ্তম অধ্যায় বা আমাদের নগ্নবীজ আবৃত বিধিতে এই কোশ্চেন গুলো তোমরা পড়বা। দেখো পুষ্পমঞ্জরি দেখা যায় কোথায়? প্রথমে আসো রজনীগন্ধা বা স্পাইকলেট যেটা এগুলো বলে আমাদের, রজনীগন্ধা যেটা আছে, তোমরা দেখবা রজনীগন্ধার একদম উপরের দিকের ফুলগুলো ফোটা এবং বড় হয়, আর নিচের দিকের ফুলগুলো কি হয় ভাইয়া? নিচের দিকের ফুলগুলো হচ্ছে আমাদের কি হয়? ছোট হয়। যদি আমি একটু আঁকাই, দেখো রজনীগন্ধা তুমি এইদিকে বড় ফুল পাবা, এইদিকে বড় ফুল পাবা, আস্তে আস্তে তুমি দেখবে যে ছোট ফুল পাচ্ছ, আস্তে আস্তে ছোট ফুল পাচ্ছ। তাহলে তার মানে এই জায়গাটা লিমিটেড, তার মানে এইটা নিয়ত না। এইটা হচ্ছে আমাদের কি বলো? এইটা হচ্ছে আমাদের অনিয়ত ব্যাপার স্যাপার। নিয়ত মানে কি? চলতেই থাকবে, ক্রমবর্ধমান, চলতেই থাকবে। তাহলে রজনীগন্ধা, সরিষা এবং ধান, তিনটার ক্ষেত্রে এই ঘটনাটা দেখবা, এই ঘটনাটা দেখবা তিনটার ক্ষেত্রে, যে আমাদের মাথা একখানে ফিক্সড হয়ে গেছে, ওর ভিতরে আর কোনো ওইটার বর্ধন হচ্ছে না বা ওইটা আর বাড়তেছে না। বাট তুমি যদি জবা দেখো, জবার ক্ষেত্রে দেখবা, জবার ক্ষেত্রে দেখবা যে কি বলে দেখি ভাইয়া? জবার ক্ষেত্রে দেখবা, সরি, হ্যাঁ, জবার ক্ষেত্রে দেখবা যে এইটা বিপরীত। জবার ক্ষেত্রে কি হয়? প্রথমের দিকে থেকে ছোট, তারপরের দিকে আস্তে, প্রথমের দিকে থেকে বড়, তারপরে উপরে আস্তে আস্তে ছোট হয় আর বাড়ে, ছোট হয় আর বাড়ে। তার মানে একসময় বাড়তেই থাকে ওইটা।
তার মানে এটাকে আমরা বলতে পারি নিয়ত বর্ধনশীল। নিয়ত মানে কি ভাইয়া, প্রকৃত অর্থে বাড়তেই থাকবে, প্রকৃত অর্থে বাড়তেই থাকবে। ফাইন, তাহলে আমরা এটাও পাইছি। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো, দ্বি নিষেকের ফলে শস্য ফলে উৎপন্ন শস্য কোন ধরনের হয়? এইটা মনে হয় ছোট বাচ্চা ক্লাস 19 যারা পড়ে তারাও পাবে, তোমরা কেন পাবা না? এটা হচ্ছে ট্রিপ্লয়েড, তোমরা সবাই জানো যে এই ট্রিপ্লয়েড মানে কি ভাইয়া 3n, যেটা হচ্ছে পরবর্তীতে শস্যে পরিণত হয়। মানে যদি আমি বলি যে এই শস্য কোথায় ভাই, ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা হ্যাপ্লয়েড বা পরাগ কোষ, পরাগ নালী থেকে যে একটা শুক্রাণু আসছিল আমাদের পরাগ রেণু, সেই পরাগ রেণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে আমাদের 3n হয়েছে। আরেকটা কোথায় গেছে? আরেকটা হচ্ছে ডিম্বকের সাথে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর ওইটা আমাদের ফল বীজে পরিণত হবে, ওইটা নাই। আর উপরের দিকে যদি চিন্তা করো, ওখানে আমাদের কি ছিল? প্রতিপাদ কোষ, আর ডিম্বকের দুই সাইডে দুইটা সহকারী কোষ ছিল। এই তো ইজি, একদম ইজি, ক্লিয়ার। এটা তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এটাও না, এটাও না, এই যে হেক্সাপ্লয়েড এটাও না, তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো? ট্রিপ্লয়েড বা শস্য কোষ। ফাইন, তারপর আসো দেখো, নিচের কোন ফলটি, শেষ কোশ্চিন, নিচের কোন ফলটি পার্থেনোকার্পিক? পার্থেনোকার্পিক, দেখো তোমরা যখন উদ্ভিদ প্রজনন করতে যাবা, উদ্ভিদ প্রজননের মধ্যে এই জিনিসগুলো আছে, ভালো করে ওই চার্টটা পড়ে নিবা, ওখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, চার্টটা পড়ে নিবা। দেখো এখানে ক্ষেত্রে কালা, এই সরি, এইখানের ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে রাইট উত্তর হচ্ছে কলা। কেন ভাইয়া? দেখো কারণ হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করার প্রক্রিয়া হচ্ছে পার্থেনোকার্পি। বীজহীন ফল, কি বলো? বীজহীন ফল। এই কলার ক্ষেত্রে বীজহীন ফল উৎপন্ন হয়, বীজহীন, বীজ, বীজহীন, ক্লিয়ার। তাহলে বীজহীন ফল উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলতেছি পার্থেনোকার্পিক। দেখো বেগুন, আপেল, কলা, কাঁঠাল, এই তিনটার একটাতেও বীজহীন করা সম্ভব হয় নাই, ক্লিয়ার। সো এইটা হচ্ছে আমাদের রাইট উত্তর। এর সাথেই তোমাদের মোটামুটি এখানে ইন্ট কত বলো দেখি ভাইয়া? 22, 23, 22, 23, তাহলে 22, 23-এর 15টি যে কোশ্চিন দেখলাম আমরা বায়োলজি থেকে। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা। এবং বললাম এত দৌড়াদৌড়ির কিছু নেই ভাইয়া, তোমরা যারা আমাদের উপর আস্থা রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো অনেক ভালো হবে। তোমরা সবাই অরিজিন 26-এ অ্যাডমিশন হয়ে যাও বা এনরোল করে ফেলো, ইনশাল্লাহ একটা বেটার সার্ভিস পাবা। আর রেগুলার আমাদের চ্যানেলে হচ্ছে ফলো করো, যে দেখো কি আমরা দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবা। সো তার জন্য তোমাদের কি করতে হবে? আমাদের পাঠশালা সার্চ করবা ইউটিউবে, সেখানে সুন্দর করে সাবস্ক্রিপশন করে নিবা এবং একটা কলিং বেল বা একটা বেল আইকন সুন্দর করে ক্লিক করে রাখবা, যাতে কোনো নতুন কোনো আপডেট অথবা নতুন কোনো ভিডিও গেলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।